সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ২৪-এর কোটা আন্দোলন থেকে ২৬-এর নির্বাচন পরবর্তী এই সময় পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সামাল দিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে সেনাবাহিনী। সামরিক ও বেসামরিক বাহিনীর যৌথ উদ্যোগের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক, এমনই মন্তব্য সরকারি মহলের। এমতাবস্থায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের। এদিকে পুলিশ প্রশাসনকে নতুন উদ্যম নিয়ে কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সেনাবাহিনীর ব্যারাকে ফিরা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল, এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষক ও চেয়ারম্যান জনতার দল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকেই কারিগরি শিক্ষার চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আসছে রোগী। টিকা নেওয়ার পরও আক্রান্ত অনেকে। গাফিলতি খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। অভ্যুত্থানকারীদের হত্যায় শেখ হাসিনার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে উন্মুক্ত হবে আগস্টের শুরুতে। পরিদর্শনের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন। পরীক্ষা নিরীক্ষার পর উৎপাদন শুরু। দেশীয় জ্বালানি আহরণ বাড়াবে সরকার। বড় প্রক্রিয়া খনি পরিদর্শনে মন্ত্রীর। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। সংরক্ষণে বিনামূল্যে দেওয়া হবে 20 কোটি টাকার লবণ। পশুভাই জানে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর ঘোষণা মন্ত্রীর। রুদ ভাই, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী বেশ পুলিশ প্রশাসন পুলিশের সাথে সিভিলে কাজ করছে। তো সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে তাদের ব্যারাকে ফিরে যেতে হবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তো দীর্ঘ সময় যে তারা এই যে ছিল, মাঠে ছিল, তো তাদের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? তারা কি যথেষ্ট সফল? আপনি যদি 2024 সালের জুলাই আন্দোলন এর অবস্থাটা খেয়াল করেন, এখন যদি আপনার স্মৃতিতে ভাসে, এবং 5 আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে পরিস্থিতিটা যদি আপনি বিবেচনায় নেন, তখন আপনি কি দেখতে পান বাংলাদেশে? রাজধানী ঢাকা সহ দেশের আনাচে কানাচে ভার্চুয়ালি সেখানে কোনো পুলিশ ছিল না। তারা জনরোষে হয় পালিয়ে গেছে, বিভিন্ন থানা লুট হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করে তো তারাই, ট্রাফিক নিয়ন্ত্রণও তো করে তারা। আপনার বিভিন্ন জায়গায় যে সরকারি কাজগুলা এই বিষয় হয়, সেগুলো তো তারাই দেখে। এটা তো একজনও ছিল না, তারা সব চলে গেছে। আমার বাসার ঠিক পাশেই ছিল বনানী থানা, তারা অস্ত্র রেখে কয়েদিদেরকে আপনার হাজতে রেখেও চলে গেছে। তো এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে পড়েছিল তখন আপনার নিশ্চয়ই খেয়াল আছে, সবার খেয়াল আছে। এরকম সমস্যা তো বাংলাদেশে কেন, পৃথিবীর আমার কোনো দেশে হয়েছে বলে আমার জানা নেই যে স্বাভাবিক অবস্থায়। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা সবাই তো আশঙ্কা করছিলাম যে দেশের সমস্ত কিছু ভেঙে পড়বে, আপনার লুটতরাজ হবে, বাড়িঘরে আগুন জ্বলবে, এরকম চলতে। হ্যাঁ, আগুন জ্বলেছে, সেটা জনরোষে জ্বলেছে কয়েকটা জায়গায়, পরে সেটা নিয়ন্ত্রণে এসছে। তো সেই পরিস্থিতিতে আপনি যদি লক্ষ্য করেন যে তখন বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র মাঠে ছিল, এবং তারা হুট করে কথা নেই বার্তা নেই তাদেরকে সেই ডিউটিতে যেতে হয়েছে, যেটাকে বলা হয় ইনেট টু সিভিল পাওয়ার। তো ইনেট টু সিভিল বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তারা গিয়েছে। এবং তারা এর আগে যখন মার্শাল দেওয়া হয়েছিল বা জরুরি অবস্থা হয়েছিল, তখন কিন্তু পাশে তারা পুলিশকে পেয়েছে একটা সক্রিয় ফোর্স হিসেবে, কিন্তু সেবার কিন্তু 5 আগস্টের পর তারা পায়নি। একদম খালি মাঠ, কেউ নেই, আনসার নেই, আনসার বিদ্রোহ করার অবস্থায় গিয়েছিল। বিজিবি তারাও তাদের ব্যারাকে। সেই অবস্থায় সমস্ত দায়িত্বটা কিন্তু সেনাবাহিনীর ঘাড়ে পড়েছিল, এবং তারা সেই দায়িত্বটা তখন থেকে পালন করছে। আপনি দেখেন যে তাদেরকে এটা পালন করতে গিয়ে কি কষ্টটা করতে হয়েছে, সেটা সাধারণ মানুষ এখন হয়তো বুঝতে চাইবেন না, কিন্তু যারা মাঠে থাকে, আমি নিজেও আপনার এরশাদের মার্শালের সময় এ ধরনের ডিউটি করেছি যখন সেনাবাহিনীতে ছিলাম। তো সেটা হচ্ছে প্রথমে যে দেখেন তাদের বিশালভাবে প্রশিক্ষণে অসুবিধা হয়,
তাদের যে প্রাত্যহিক কাজগুলো আছে ক্যান্টনমেন্টে, তারা যে ইউনিটে যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু ব্যাহত হয়ে যায়। তাদের মানে জীবন যে আপনার বিভিন্নভাবে তারা মানে ব্যয় করে বা সময়টা কাটায়, তো প্রশিক্ষণে থাকে, তারপরে ইউনিটের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কারবার করে বা অন্যান্য যে জিনিসগুলো আছে, তারপরে কাকে ছুটি পাঠাতে হবে, সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়, মানে পুরো সিস্টেমটা এলোমেলো হয়ে যায়। একটা বড় অসুবিধা দেখা দেয় যে সেটা হচ্ছে লজিস্টিক্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মানে অসুবিধা দেখা দেয়, যে এত দূরে দূরে আর্মিরা চলে গেছে, ধরেন প্রত্যন্ত এলাকায় গিয়েছে বা একটা উপজেলা লেভেলে গিয়েছে, তাদেরকে তাদের খাবার পাঠানো, তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন রকমের সমস্যা অফিসারদেরকে বা সেনা কর্তৃপক্ষকে আপনার বহন করতে হয়। আরেকটা জিনিস হয় যে ওই সময় আপনার সিভিল প্রশাসনও কিন্তু অকার্যকর ছিল, প্রচুর ডিসি, তারপরে ধরেন যে ইউএনও, এরাও কিন্তু অনেকে ছিল না। তারপরে যারাও ছিল তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, ভেবাচাকা খেয়েছিল যে কি করবে, কি অবস্থায় কি হতে যাচ্ছে, তারা কেউ শিওর ছিল না। তো এখন আপনি বাংলাদেশের এতগুলো থানায় বা এতগুলো জায়গায় কিন্তু সেনাবাহিনী সব জায়গায় পাঠানো সম্ভব হয়নি, কিন্তু যত জায়গায় গিয়েছে তাদেরকে গিয়ে এই সিভিল প্রশাসন যারা আছে, ডিসি সাহেবের সাথে, ইউএনও সাহেবের সাথে, যার সাথে, তাদেরকে কিন্তু একটা সমন্বয় করতে হয়েছে, আস্থায় নিতে হয়েছে। এবং তখন যেটা হয়েছে যে জনগণ কিন্তু এই সেনাবাহিনীকে সহায়তা করেছে, তারা সেনাবাহিনীর কথা শুনেছে। যেমন অনেক জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটছিল, হয়তো ব্যক্তিগত প্রতিশোধেও অনেকগুলো কিছু ঘটছিল, ডাকাতির মতো ঘটনা ঘটছিল, ছিনতাইয়ের মতো বেশি ঘটনা ঘটছিল, সেগুলো কিন্তু আর মানে সেনাবাহিনীর হস্তক্ষেপে আপনার কমে যায় এবং জনগণ তাদের কথার অনুযায়ী কিন্তু মানে চলা শুরু করে। আরেকটা জিনিস আমরা তখন দেখেছি যে যারা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল যে ছাত্ররা, তারাও অনেক হেল্প করেছে তখন। অবশ্যই আপনি ঢাকা শহরেই দেখেন না, তখন আমি 5 তারিখের পরে যখন আমরা ঢাকায় বেরিয়েছি, আপনিও তো ঢাকায় ছিলেন, আমার এখনো খেয়াল আছে যে 6 তারিখে আমি একটা টক শো করতে বাংলা ভিশনে যাচ্ছিলাম বনানী থেকে, রাস্তায় কোনো কিছু নাই, শুধু এই বাচ্চা ছেলেরা ছিল, সেটা সমস্ত এলাকার ছেলেপেলেরা, সেটা আপনার বনানী, গুলশান হোক, বারিধারা হোক, মোহাম্মদপুর হোক, তারা কিন্তু নিজের উদ্যোগে রাস্তায় নেমে এসেছিল। তারা নিজেরা সারা দিন রাত খেটে ট্রাফিক শুধু নিয়ন্ত্রণ করেনি, আইন শৃঙ্খলাও আপনার নিয়ন্ত্রণ করেছে, আপনার ময়লা পরিষ্কার করেছে, পাহারা দিয়েছে ডাকাতের, হ্যাঁ সব জায়গায়, এমন আপনি গ্রামে গঞ্জে এমন কোনো জায়গা নেই তারা পাহারা দিয়েছে, তারা মন্দির পাহারা দিয়েছে, তারা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এমনকি আপনি বলতে পারেন বেগম জিয়া এবং জনাব তারেক রহমান বিবৃতি দেওয়ার পর, বক্তব্য দেওয়ার পর, আপনার অনেক জায়গায় তারা আওয়ামী লীগকেও আপনার যাতে মানে মানে আক্রান্ত না হয়, তাদের বাড়িঘর যাতে ধ্বংস না হয়, সেগুলোও তারা রক্ষা করেছে। তো সেখানে কিন্তু অনুঘটকটা ছিল সেনাবাহিনী। সেই সময় যদি সেনাবাহিনী এভাবে দ্রুত ধরেন সব জায়গায় না যেত, তাহলে আমি চিন্তা করতে পারি না যে ওই বাংলাদেশের অবস্থাটা কি হতো। মানে এটা চিন্তাও করা যায় না, একটা দেশে পুলিশ নেই, আপনি চিন্তা করেন 20 কোটির মতো একটা লোকের দেশে পুলিশগুলো নেই, কোনো থানাতে পুলিশ নেই, কেউ নেই। আপনার যদি খেয়াল থাকে যে তখন রাজারবাগে যে পুলিশরা ছিল তারা ভিতরে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কেবল ব্রিগেডিয়ার সাখাওয়াত নিয়েছেন। তিনি এবং মানে তখন যিনি আইজিপি মানে হয়েছিলেন, তাদেরকে কিন্তু ব্যাপক বাধার সম্মুখীন ওখানে হতে হয়েছে। তারা যখন ভিতরে ঢোকে অনেক কষ্ট করে তাদেরকে বোঝাতে হয়েছে, এবং চতুর্দিকে কিন্তু মানে মোরালি তারা একদম মানে ডাউন, মানে কি আপনি, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা সমস্যা হচ্ছে যে এর পেছনে তো ছিল 16 বছরের যে ফ্যাসিজমের যে এক ধরনের তাদেরকে দলীয়করণ করে ফেলছিল। অবশ্যই আপনার পুলিশ যেভাবে দলীয়ভাবে ব্যবহৃত হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড ইন হিস্ট্রি। আপনি, আমার মনে হয় না যে কোনো দেশের, আমাদের এই এশিয়ার আপনার দেশগুলোর দিকেই দেখেন, আমাদের সাউথ এশিয়ার দেশগুলোর দিকে দেখেন, কোনো জায়গায় পুলিশ এভাবে নিজেদেরকে ব্যবহৃত হতে দেয়নি যেভাবে বাংলাদেশ পুলিশ দিয়েছে। আপনার মানে তারা একটা মানে রাজনৈতিক দলের কর্মীর থেকেও বড় হয়ে যে ক্যাডারের মতো আচরণ করেছে। আপনি বেনজিরের কথা চিন্তা করেন, হারুনের কথা চিন্তা করেন, এদের কথা চিন্তা করলে তো গাও শিরে উঠে যে এভাবে কোনো অফিসার কাজ করতে পারে। তবে একটা জিনিস আমি পুলিশকে বাহাবা দেই, যে এত বড় যে একটা মানে আপনার জনগণের কাছ থেকে যে তারা একটা মানে শক পেয়েছে, জনগণ যে তাদেরকে এভাবে প্রতিরোধ করেছে বন্দুকের মুখে, তাদের অস্ত্রের মুখে, তারপরে কিন্তু এর পরটায় কিন্তু তারা সেই শোকটাকে বা ধাক্কাটাকে কাটিয়ে উঠে কিন্তু এই মোরাল যে ডাউন হয়ে গিয়েছিল, মনোবল, তারা কিন্তু আবার আস্তে আস্তে ঠিকই মানে সেটাকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। এটা কিন্তু আবার পুলিশকে আমি বাহাবা দিব, তার কারণ তখন পুলিশের অনেক কর্মকর্তা যারা আবার যাদেরকে চাকরি থেকে মানে নিয়ে আসা হয়েছিল, যাদের চাকরি চলে গিয়েছিল আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে, তাদেরকে অনেককে চাকরিতে ফেরত নেওয়া হয়, বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়, তারা কিন্তু চেষ্টা করেছেন, এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবং আমি একটু শামীম কামাল আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যে ব্যারাকে নিয়ে ফিরে নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত কতটুকু সঠিক বলে আপনার কাছে মনে হয়েছে, নাকি আপনার কাছে মনে হয় যে আরও আগে নেওয়াই ভালো ছিল? কি এখন কি মনে হয় যে পুলিশ
এখনকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তারাই মোকাবেলা করার সক্ষমতা রাখে? জি, আপনাকে ধন্যবাদ সময় টেলিভিশন এবং আজকের বিজ্ঞ সহ আলোচক আমার প্রিয় রুশ ভাই। আপনার প্রশ্নের উত্তর সরাসরি যদি উত্তর দেই যে না, এটা অবশ্যই তাদেরকে ফিরতে হবে। যেমন মানে কি বলে, পশু প্রাণী যেমন বন্যে, শিশু যেমন মাতৃ করে, তো সেনাবাহিনী ব্যারাকে ফিরতে হবে, এটা তাদের মূল কাজ। এটা আগে পিছে আমি সেটা আলোচনায় যাব না, মূলত হচ্ছে যে সময় এতক্ষণ যারা রুশ ভাই যেটা ব্যাখ্যা করলেন, এটা অপরিহার্য ছিল সেনাবাহিনীর থাকা। তাই বলে এত দীর্ঘ টাইমে? এত দীর্ঘ টাইম, নির্বাচনের পরবর্তীতে তো 2 মাস গেল, এটা খুব দীর্ঘ বলা যাবে না। কারণ নির্বাচনের পরবর্তী অনেক কিছু আছে যেটার ফলো আপ ছিল বা হতে পারত, সৌভাগ্যক্রমে হয়নি। কিন্তু এখন আমি মনে করি খুব ম্যাচিউর টাইম, এখন ফেরত যাওয়া উচিত। এখন সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল উনি চমৎকারভাবে এক্সপ্লেইন করেছেন। দেখুন, 4 অগস্ট সিনিয়র মিলিটারি অফিসার্সরা একটা কু করেছে। সেই কুটা কি, যে রাওয়াতে বসে সিনিয়র মিলিটারি অফিসার্সরা সিদ্ধান্ত নিয়েছে যে রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে স্টুডেন্টদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটা কিন্তু টার্নিং মোড় পুরো ঘটনার। তারপরে সেনাবাহিনী প্রধান ছাত্রদের পক্ষ নিয়েছেন বলেই কিন্তু 5ই অগস্টে এটা সফল হয়েছে। তো সেনাবাহিনী এবার যে মাঠে ছিল দীর্ঘ সময় ধরে, কিন্তু সেনাবাহিনী, আপনি যেটা বললেন 4 আগস্ট সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার আগে তো বহু ছাত্রের রক্ত ঝরেছে। সেনাবাহিনী তার আগে কেন তাদের এই রিয়েলাইজেশনটা আসলো না? সেনাবাহিনীর তো সে সুযোগ নাই। কর্ম তো যারা মানে কার্যত আছেন, আপনি মনে করুন যদি 5ই অগস্টে যদি শেখ হাসিনা টিকে যাইতো, তাহলে প্রথম কাকে ফাঁসি দেওয়া হতো? সেনাপ্রধানকে। আমি সেটা বলছি না, ওই যে রিয়েলাইজেশন না, অবসরপ্রাপ্ত রিয়েলাইজেশন কেন আপনারা এই রকম একটা কঠিন সময়ে যখন কেউই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তখন গুটি কয়েক অবসরপ্রাপ্ত সিনিয়র মিলিটারি অফিসার এত বড় একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিচ্ছে, সেটার জন্য প্রশংসা করবেন না? হ্যাঁ, প্রশংসা করি, কিন্তু এটা তো অনেক ছাত্রের রক্তের বিন যখন হয়ে গেছে তখনই তারা এই সিদ্ধান্তটা আসছে, মানে মেসিভ তো হয়ে গেছে 4 তারিখ পর্যন্ত। তা তো হবে, কারণ এর আগে কি আপনি 3 তারিখে ভেবেছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন হবে? কেউ তো ভাবতেই পারে না। আমি একটু সাপ্লিমেন্ট করি। এর আগে কিন্তু মিরপুর ডিওএইচএসে, বাড়িধারা ডিওএইচএসে অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাই শুধু নামেননি, মিছিল করেননি। আমরা করেছি, ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা মিছিল করেছি। আমার বন্ধুরা, ব্রিগেডিয়াররা, রিটায়ার্ড ব্রিগেডিয়াররা, এমনকি মেজর জেনারেলরা রিটায়ার্ড, তারা আপনার মাঠে ছিল। তারা কিন্তু জুলাইয়ের শেষ থেকে মাঠে ছিল। এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। ডিওএইচএস গুলোতে আমি ছিলাম, আমার ফ্যামিলি সহ আমরা মিছিল করেছি। সো এটা একটা মেসেজ হচ্ছে যে সেনাবাহিনী যখনই জাতি বিপদে পড়েছে তখনই কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মাঠে আসছে। এবার ডেপ্লয়মেন্টটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। এবার কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু কার্যকরীভাবে সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছিল। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী মানে সেনাবাহিনীর একজন অফিসার সবসময় সে শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু এটা করেনি। কিন্তু আমি এক পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি, তখন আমি দেখেছি যে তারা ধরে দিচ্ছে কিন্তু তারা কোর্টে বেল পেয়ে যাচ্ছে। যে অবস্থা ছিল, পুলিশ তো টোটালি প্যারানয়েড, এবং প্রায় আমার ধারণা 5,000 থেকে 6,000 অস্ত্র খোয়া গেছে। তার মধ্যে এখনও কিন্তু 1,000-1,200 অস্ত্র উদ্ধার করা যায়নি। কয়েক লক্ষ অ্যামুনিশনের মধ্যে এখনও 1.5-2 লক্ষ অ্যামুনিশন উদ্ধার করা যায়নি, সম্ভব হয়নি। তাহলে কথা হলো, এইরকম একটা অবস্থা, পুলিশ পুরো ভেঙে পড়েছে, পুলিশ প্যারানয়েড হয়ে গেছে। তখন আমরা দেখেছি যে সেনাবাহিনীর অফিসাররা থানায় গিয়ে পুলিশকে বুঝিয়ে, পুলিশকে দোষ দেওয়ার কোনো কিছু নাই, বিকজ তাদের উপরে যে ইয়েটা হয়েছে, যে কী বলবো, লুটপাট মানে অত্যাচার হয়েছে, সেটাও কিন্তু অবর্ণনীয়। তারাও তো মানুষ। সেই জন্য একদিন দেখলাম যে এক মহিলা পুলিশ বলতেছে যে আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে, তাকেও হয়তো হত্যা করেছে। সো সার্বিক বিষয়টা হচ্ছে যে এমন একটা পর্যায়ে গিয়েছিল, বাংলাদেশকে রক্ষা করার, অস্তিত্বে রক্ষা করার মতো কেউ ছিল না। সেই একটা সময় সেনাবাহিনী প্রধানের কি জাতিকে অ্যাড্রেস করে কথা বলার প্রয়োজন আছে? করে নাই। প্রয়োজনে যখন এরকম দুর্যোগ হয়, জিয়াউর রহমান যেমন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, স্বাধীনতার কথা বলেছিলেন, তখন কেন বলেছিলেন? জিয়াউর রহমানের উপরে মানুষের আস্থা ছিল, যে মিলিটারি ম্যান। একইভাবে সেনাবাহিনী প্রধান 2 বাহিনী প্রধানকে পাশে রেখে বললেন, আমার উপর আস্থা রাখেন, আমরা সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করব। তাই করেছেন।
এই সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতিতে 100 বার মার্শাল ল দেওয়ার ক্ষমতা রাখে বা করতে পারতো, কিন্তু তা করেনি। এবার আপনি দেখেন বাংলাদেশের নির্বাচনের কথা প্রথম উচ্চারণ করেছে সেনাবাহিনী প্রধান, যখন কেউই উচ্চারণ করেনি। যদি 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে সেনাবাহিনী তাদেরকে রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছিলেন। তাহলে আপনি এই যে কাজ করতে গিয়ে কত অ্যাক্সিডেন্ট করে কত সৈনিক মারা গেছে, কত কষ্ট করেছে, ইটস এ গ্রেট জব ডান। এই পুরা ঘটনাতে সবাই উপকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী, তাদের ট্রেনিং ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওয়েলফেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মানে অনেক রুটিন কাজ করতে পারেনি। এর প্রেক্ষিতে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে। আজকে বাংলাদেশের যে চিত্র আপনি দেখছেন, 24-এর 5ই অগাস্টের আগে বা 24-এর জুলাইতে, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যে অবস্থা তাই, কিন্তু এখন তারা ব্যারাকে ফিরছে। এই ফেরাটা টাইম নিয়ে আমরা সমালোচনা না করি, কিন্তু আমি ঝুঁকির কথা একটা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে পুলিশ এখন কাজ করবে, পুলিশের ধরলাম যে সক্ষমতা তৈরি হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল পুলিশ সংস্কার করা। বাংলাদেশ পুলিশ চলে কিন্তু এখনো 1861 সালের আইনে। একইভাবে এত কিছু বলছেন আপনি দেখুন, এই পরিস্থিতিতে বিশেষ করে গত 15-17 বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর কোথাও সেটা ঘটে নেই। সেটা হচ্ছে মিলিটারি অলিগার্কি। এটা পৃথিবীর কোথাও এরকম আপনি চিন্তা করতে পারেন যে ইউনিফর্ম পরা একজন জেনারেল 800-900 খুন করতে পারে? আপনি দেখুন গত সরকারের সময় এটা 91 থেকে শুরু হয়েছে, অল্প কয়েকজন মিলিটারি অফিসার সমস্ত ক্ষমতা নিয়ে বসে আছে এবং রাজনৈতিকভাবে ক্ষমতাকে ব্যবহার করেছে। তাহলে আপনি পুলিশ সংস্কার কেন করলেন না? আপনি কি সামরিক বাহিনী সংস্কার করেছেন, গোয়েন্দা বাহিনী সংস্কার করেছেন? তার মানে হচ্ছে ঝুঁকি, যেটা আমরা আবার সেই পুরনো অবস্থায় ঝুঁকি থেকেই যাচ্ছে। ঝুঁকি থেকে যাচ্ছে। আপনি গতকালকে একজন ডিআইজি বলছেন যে যতই অত্যাচার হোক না কেন জাতীয়তাবাদী চেতনা থেকে আমি সরে আসিনি, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। এইটা কি রাজনৈতিক বক্তব্য নয়? তাহলে আগে যারা শেখ মুজিবের কথা বলে, আওয়ামী লীগের কথা বলে বসে বিশাল কিছু করছেন, আবার তো একই কথা করছেন। তাহলে আপনি যদি এই সংস্কার না করেন, আপনি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা কোনো সংস্কার করলেন না, তাহলে তো ওই অলিগার্কি ফিরবেই। আপনি কিভাবে সিস্টেমকে চেঞ্জ করবেন? তো সুতরাং একটা বড় ঝুঁকি। পুলিশের সক্ষমতা এখনও তৈরি হয় নাই, রীতিমতোভাবে কাজ করে। সুতরাং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার পরে একটা কিন্তু ভ্যাকুয়াম তৈরি হবে। আচ্ছা, রুশ ভাইয়ের কাছে আমি আসি। রুশ ভাই, যে আমি শামীম কুমার ভাইয়ের কথা সূত্রে, পুলিশ যেহেতু এখনও প্রস্তুত না, তাহলে ওই যে নতুন করে একটা ভ্যাকুয়াম যদি তৈরি হয় তখন কি হবে? মানে এটা কি সরকার ভেবে দেখছে? আপনি যাই বলেন না কেন, যে কোনো দেশের তো আইন শৃঙ্খলা বা সিভিল যে মানে বিষয়গুলো আছে সেগুলো তো আসলে পুলিশকেই দেখতে হবে। আপনি এটা তো সারা জীবনের জন্য সেনাবাহিনী দেখবে না। আপনি জরুরি প্রয়োজন পড়লে সেনাবাহিনী আসতে পারে, যেমন এসেছে আমাদের দেশে। এখন এটাকে তো আমাকে পুলিশকে যত, এই যে শামীম যেটা বললো, যে এই যে আমরা যে গত 2.5 বছর ধরে আমরা পুলিশের কোনো এরকম কোনো পরিবর্তন বা সংস্কার করলাম না। আমরা গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থা দেখেন কি, 5ই আগস্টের পরে গোয়েন্দা সংস্থা তো প্রায় নাই হয়ে গিয়েছিল। আপনার এটার ইলেকট্রনিক সার্ভেলেন্স সিস্টেম বলতে গেলে কিছু ছিল না, আপনার লোকজন পালিয়ে গিয়েছিল। তখন কিন্তু বারবার বিভিন্ন জায়গার থেকে বলা হয়েছিল ওই তদানীন্ত সরকারকে যে আপনারা দ্রুত এখানে কিছু সংস্কার করুন বা কিছু ব্যবস্থা নিন। যেমন ধরেন, এখানে জেনারেল জিয়াউর রহমান যখন 75-এর পরে ক্ষমতায় আসেন বা ক্ষমতা নেন, তখনও কিন্তু বাংলাদেশে গোয়েন্দা সংস্থা বা পুলিশের এরকম বাজে অবস্থা ছিল, চরম দলীয়করণ, মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, গোয়েন্দা সংস্থাগুলো খুব মানে রাজনৈতিকভাবে কাজ করছিল। তো উনি কি করলেন? উনি কিন্তু তখন আমাদের সেনাবাহিনী থেকে অনেক অফিসারকে, তারপরে অবসরপ্রাপ্ত অফিসারকে দ্রুত পুলিশে নিয়োগ দিয়েছিলেন। তারপরে অনেক এরকম লোকজনকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে এসে তাদেরকে আপনার এনএসআই, যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, যে সেই সংস্থায় তারা নিয়োগ দিয়েছিলেন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তাড়াতাড়ি দাঁড় করিয়েছিলেন। পুলিশের এপিবিএন তৈরি করেছিলেন। উনি কিন্তু কাজগুলো করেছেন খুব দ্রুততম সময়ে। কিন্তু মানে খুব আশ্চর্যের ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার এগুলোর একটাও করেনি। এবং এই যেই কথাটা এসছে এখন, যে ভ্যাকুয়াম তৈরি হবে কিনা, হ্যাঁ ভ্যাকুয়াম তৈরি হতে পারে, কেন হবে না? আপনি তো কোনো জায়গায় হাত দেননি, কোনো কিছু করেননি। আপনি যদি এখনও আবার সেরকম মানে তৈলমর্দনের কালচার যদি আবার আপনি শুরু করেন এবং এগুলো চলতে থাকে বা এগুলোকে যদি ধারাবাহিকতা আপনি বজায় রাখেন, তাহলে তো আপনি সেই আবার পুরনো জায়গায় ফেরত যেতে পারেন। আমি বলছি না যে যেতে পারেন, তার কারণ একটা জিনিস চলে হচ্ছে সিস্টেমের মধ্য দিয়ে। আপনি একজন ব্যক্তি হয়তো আপনার একটা পার্থক্য তৈরি করতে পারে,
কিন্তু জিনিসটা তো চলবে একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, সেটা তো আপনাকে ঠিক করতে হবে। আমাদের সুযোগ ছিল, আমরা কিন্তু করিনি। আপনি আজকে যে কোনো দিকে তাকান দেখবেন যে সেই পুরনো নিয়ম কানুন ধাঁচে সমস্ত কিছু চলছে। আর এখনো পুলিশ, আপনি বড় শহরগুলোর দিকে তাকান, ট্রাফিক সিস্টেম ঠিক নেই, তারা মানে ঢিমে তালে কাজ করছে। আপনি এমনি গতকালকে কি পরশু একজন এসপি বলেছেন যে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তিনি ফোন করেছেন। তা আপনি চিন্তা করেন, তাহলে এখন এটাকে তো ঠিক করতে হবে। আপনি তো এটাকে বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারবেন না। আপনি এটাকে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে। আপনি যা করার একটা করতে হবে। যেমন আপনার সুযোগ ছিল যে কনস্টেবল, আপনি একটা কনস্টেবলকে ট্রেনিং দিতে কতদিন লাগে? 3 মাস 4 মাস। আপনি তো এই গত 15-2 বছরের 15-20 হাজার কনস্টেবল নিয়োগ দিতে পারতেন এবং সেগুলো দল নিরপেক্ষ হতো। আপনি এইভাবে এসআই এর মধ্যে তৈরি করতে পারতেন বেশ কিছু সংখ্যক। আপনি তো কিছুই তৈরি করেননি। সব যা আছে সেটাই আগের জিনিসপত্র নিয়ে এসে একটু এদিক ওদিক করে কাউকে কিছু এনে বসিয়ে এভাবে চালাচ্ছেন। তো এভাবে তো আপনার হবে না। এখানে তো ভ্যাকুয়াম আজকে না হচ্ছে, আপনার যে কোনো একটা সুযোগে আসবে। আপনি হয়তো লক্ষ্য করছেন যে গত কয়েকদিন থেকে যেহেতু বর্তমান সরকার খুব নমনীয়ভাবে যাচ্ছেন, এটা ভালো যে গণতন্ত্রের জন্য একটা নমনীয়ভাবে যাওয়াটা। আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রী উনি আগের ব্যবস্থায় ফেরত যেতে চান না, যে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দিব, এটা উনি করতে চান না। উনি গণতান্ত্রিক পথে চলতে চান। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে স্বৈরাচারের দোসর, সেই সময়কার দোসররা, এটা সংবাদ মাধ্যমে হোক, এটা প্রশাসনে হোক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, মুখোশ খুলে বেরিয়ে আসছেন। একদম মানে আপনার সে সময় গণহত্যাকে সমর্থন করেছেন এমন সাংবাদিকও এখন এসে বলছেন যে তিনি নির্যাতিত। আপনি চিন্তা করেন, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, আমরা হতবাক হচ্ছি না? এটা কি ভ্যাকুয়াম সৃষ্টি করছে না? আপনি দেখছেন প্রশাসনের, আমি যতটুকু খবর জানি, এই যে টিকা সমস্যাটা যে তৈরি হয়েছে হামের, আপনি খোঁজ নেন, সেখানে শুধু তো ওই যে নূরজাহান বেগমকে দোষ দেওয়া হচ্ছে, ওই যে যিনি উপদেষ্টা ছিলেন। আপনি দেখেন যে ওখানে তখন প্রকিউরমেন্টে যে যারা ছিল সেই পুরো লেয়ারটা হচ্ছে আগের সরকারের রেখে যাওয়া লেয়ার। তারা ঠিকমতো এগুলোতে বাধা সৃষ্টি করেছে, কারণ তারা জানে যে কোন জায়গায় কি করলে এটা সংকট সৃষ্টি হবে। এখনো সেগুলো করছে, বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নেন একইভাবে চলছে। তারা এগুলো সৃষ্টি করবে এবং তারা আঘাত করার জন্য সব সময় কাজ করবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আপনি কি করতে হবে? আপনি তো এরকমভাবে ঢিমে তালে চললে হবে না। জেনারেল জিয়া যেটা করেছিল যে উনি মানে যেভাবে হোক জিনিসগুলোকে একটা পর্যায়ে নিয়ে এসছে, সিকিউরিটি রিস্কটাকে কমিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলার উন্নতি করেছেন, এটা করতে হবে। এটা পরবর্তীতে কিন্তু আমরা অনেক সময় অন্য সময় দেখেছি। 2001 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় আসলেন, তার আগে আপনার যদি স্মরণে থাকে, এই যে নারায়ণগঞ্জ, তারপরে ফেনীতে অনেকগুলো বড় বড় সন্ত্রাসী ছিল, শামীম ওসমান, তারপরে ওই যে জয়নাল হাজারি, এরকম সারা দেশে ছিল। উনি ক্ষমতায় এসে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে কতগুলো পদক্ষেপ নিয়ে এগুলোকে দূর করেছিলেন, মানে ভ্যাকুয়ামটা তৈরি হতে দেননি। তারপরেও ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। এই যে 10 ট্রাক অস্ত্র হয়েছে, আপনার 63টা জেলায় জেএমবি বোমা বিস্ফোরণ করেছে। এখন আপনি কি মনে করেন যে এই যে জেএমবির মতো সংগঠন বা যারা জেএমবিকে তৈরি করেছিল, কোনো একটি দেশের সংস্থা, তারা কি বসে আছে বলে আপনি মনে করেন? তারা তো চাইবে ছবলটা দিতে। তা নাহলে আপনি এইসব সাংবাদিকদেরকে এখন আপনি আবার দেখতেন না, এদের লজ্জা শরম কিছুই নেই যে এরা কি করেছে। তারা আবার মাঠে নেমেছে। সেই সব শিল্পীদেরকে আমরা দেখছি, তাদেরকে মহিমান্বিত করা হচ্ছে। তো এটা ভ্যাকুয়াম সৃষ্টি না? সরকার কি বসে বসে দেখবে? শামীম কামাল, আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী বহিঃশত্রু মোকাবেলায় কতখানি প্রস্তুত আছে কি মনে করেন? সেনাবাহিনীর বহিঃশত্রু মোকাবেলায় কতটুকু প্রস্তুত একটা যুদ্ধ হলেই বোঝা যাবে। হ্যাঁ, এর আগে বোঝা যাবে না। তবে আমাদের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে বা আমাদের সক্ষমতা আছে, এটা নিয়ে আমি স্বাধীনতার পর থেকে বলছি অদ্যাবধি এক ধরনের খেল তামাশার মধ্যে সময় আমরা পার করেছি। আমি অনেক আগে, 2 বছর আগে বলেছি যে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এইটা যদি থাকতো তাহলে রোহিঙ্গা পুশিন হতো না। এটা আমি 2 বছর আগে বলেছি। অদ্যাবধি আমাদের প্রায় শূন্য আমাদের আকাশ প্রতিরক্ষা। এখন দেখুন, বোকারা হলো থেকে শেখে, আর চালাক যারা, বুদ্ধিমান যারা, তারা দেখে শেখে। আমরা কিন্তু মানে এতটাই নির্বোধ, নির্লুপ্ত যে আমরা কোনোটাতেই শিখছি না। তার মানে এখন কি, আমি একজন প্রফেশনাল সোলজার হিসাবে মনে করি বাংলাদেশের একটা যুদ্ধ প্রয়োজন। তাছাড়া বুঝবে না কোনোদিন এই জাতি, কোনোদিন বুঝবে না। সুতরাং আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, ডেটারেন্স ক্রিয়েট করা। ডেটারেন্সের সংজ্ঞাটা কি? ডেটারেন্স সংজ্ঞা হচ্ছে ইটস এ কোর্স অফ অ্যাকশন, অ্যাডপশন অফ হুইচ উইল অ্যাবস্টেন ইউর এনিমি টু টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। আর আমাদের দেশে নিরাপত্তা কি হবে এটা আমরা নিজেরা ভাবতে পারি না। মানে বাইরের থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে ঠিক করে দেওয়া হয়। আপনি চিন্তা করুন, আজকে যে এই যে তেলের যে ক্রাইসিস গেল, তখন বলা হচ্ছে যে একটা
সেকেন্ড কোনো রিফাইনারি করা হয়নি, আমাদের সেকেন্ড কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি করা হয়েছে? পাকিস্তানিরা একটা করে দিয়েছে, এইটাই একমত ব্যবস্থা। আজকে আমাদের দেশের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, এটা সামান্য কিছু বেসিক অস্ত্র যেটা আজকে মানে জঙ্গিদের হাতে থাকে, এটা ছাড়া কোনো ক্যাপাবিলিটি নাই। আপনি আজকে রিসার্চ বলে কোনো জিনিস নাই, সব কিছু বাইরে থেকে ধার করে নিয়ে আসে অল্প পয়সায় কিনে, এমনকি আমাদের যে প্রতিবেশী দেশ তাদের কাছ থেকে এনে আমি আপনার নিরাপত্তা চিন্তা ভাবনা করছি। সুতরাং সেদিক থেকে সক্ষমতা একটাই আমাদের গড গিফটেড, সেটা হচ্ছে আমাদের জিওপলিটিক্যাল অবস্থান। মানে বাংলাদেশের মতো দেশে যদি কেউ ঢুকতে চায়, ঢোকাটা সহজ হবে, কিন্তু বের হওয়া কঠিন হবে। এই একটা অ্যাডভান্টেজ আমাদের আছে। আমাদের বিশাল একটা জনশক্তি আছে। এই জনশক্তিকে যে আমরা কাজে লাগাতে পারতাম জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের দল জনতার দল প্রথম যে আমরা কাজটা করেছি, জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণের উপর আমরা একটা ওয়ার্কশপ করেছি। তো জাতীয় নিরাপত্তার বিষয়টা অত্যন্ত, আমি একজন প্রফেশনাল হিসাবে বলতে আমি খুব কষ্ট পাই। আপনারা যখন ঢাকা ক্যান্টনমেন্ট ঢোকেন তখন খুব ভালো ফিল করেন না, কি চমৎকার, কি সুন্দর, কিন্তু আমি অ্যাজ এ প্রফেশনাল খুব কষ্ট পাই। এই সুন্দর বিল্ডিং, এই বাগান ফাইট করবে না, আমাদের ওই ফাইটিং ক্যাপাবিলিটি অলমোস্ট নীল যদি প্রতিবেশী আমি চিন্তা করি। সো এইটা দিয়ে এতদিন ধরে আমরা কখনো আক্রান্ত হলে ছাড়বো না, মানে কারো প্রতি আমরা অবিচার করবো না, এইসব বুলশেট। এগুলা বলেই এই জাতিকে গত 54 বছর ঘুমিয়ে রাখা হয়েছে। সুতরাং জাতীয় নিরাপত্তার বিষয়টা অচিরেই সরকারের উচিত হবে জাতীয় নিরাপত্তার কমিশন করা, কি দরকার না দরকার রিসার্চ করা। আজকে আমাদের দেখুন, আজকে ইউক্রেনের কথা চিন্তা করুন। ইউক্রেন কোথায় ছিল? এত বছর পরে যুদ্ধ করার পরে ইউক্রেনের আজকে সক্ষমতা একটা তৈরি হচ্ছে, এবং রাশিয়া এখন চাচ্ছে যুদ্ধ থেকে বের হয়ে আসতে। ইরানের কথা চিন্তা করেন, ইরান যে এত বড় একটা পুরো মিথ ভেঙে দিল যে ইউএসএ যে মানে তাকে অপরাজয় ইউএসএ, সেই মিথ ভেঙে দিল। এরা যুদ্ধ করে করে এই জিনিসটা অর্জন করেছে, বিকজ ইরান তার প্রোটেকশনের জন্য আজকে পৃথিবীতে ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইউক্রেন এবং ইরান এগিয়ে আছে। এরা একজন আরেকজনকে সহযোগিতা করছে। আমরা আছিটা কোথায়? 7.62 আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কেন গত 54 বছর দ্বিতীয় কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি হলো না? কেন আপনার আজকে আমাদের নিজস্ব কোনো গ্রেনেড হলো না, আর্টিলারি গান হলো না? কেন আমাদের এয়ারক্রাফটে দেখুন কি অবস্থা। আজকে রাশিয়া থেকে 2টা, চীন থেকে 2টা, ভারত থেকে 2টা, পাকিস্তান থেকে, এইভাবে তো কোনো দিন চলে না। আর আপনি এয়ার পাওয়ার যদি রেশিও মেলান, তাহলে মানে আমরা প্রফেশনাল হিসেবে বলতে আমরা এটা চাই না। এটা বললে দুঃখ, খালি এইটুকু কথা বলতে পারি, এই জিনিসটা আমাদের প্রচণ্ড নাজুক এবং এটা নিয়ে কাজ করা উচিত। যে কোনো সচেতন সরকারের প্রয়োজন জাতীয় নিরাপত্তার বিষয়টা নিয়ে আসা, এবং এটার একটাই লক্ষ্য থাকবে, ডিফারেন্স ক্রিয়েট করা। ডিফারেন্সটা কি? যে তুমি যদি এটা করো আমি এটা ধরবো, তুমি যদি এইটা ধরো আমি এটা ধরবো, এটার বিনিময়ে আমি এটা করব, তাছাড়া আমি তোমাকে ছাড় দেবো না। সুতরাং এই ডিফারেন্স ক্রিয়েট, সো দিস ইজ কল মিলিটারি ডিফারেন্স। আজকে যেমন মিলিটারি ডিফারেন্স আছে, তেমন ইকোনমিক ডিফারেন্স আছে। কোনো না কোনোভাবে এই জাতিকে দাঁড়াতে হলে যাত্রাভিমান প্রয়োজন এবং নেতৃত্ব প্রয়োজন। আমি আপনাকে সুস্পষ্ট বলতে চাই, এই জাতি অভাগা, সঠিক কোনো নেতৃত্ব পায় নাই বলে এই অবস্থা। হোয়াই নেশন ফেলস বলে একটা বই আছে, সেখানে বলেছে এ নেশন ইজ পোর বিকজ অফ নট ইটস জিওগ্রাফি অ্যান্ড কালচার, বিকজ অফ ইটস লিডারশিপ। আমাদের জাতি ওই নেতৃত্ব পায় নাই বলে, না আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারে মানুষের সচেতনতা আছে, না আছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি। আজকে ভারতের সাথে আমাদের যে বিভিন্ন প্রবলেমগুলি, পুশিন করবে, পানির হিস্সা ঠিক মতো পাবেন না। আরে ভাই, আপনি আপনার আর্থ সামাজিক কন্ডিশনটাকে উন্নত করেন না কেন? তাহলে যাতে কোনো লোক এখানে না যায়, দরকার আপনার প্রতিবেশী লোক থেকে এখানে কাজ করতে আসবে, ওই দিকে যান না কেন? এগুলি না করে, যেমন একটা ছোট্ট একটা গল্প দেই, গল্প বলে শেষ করি। আপনার 2015 সালে ভারত ডিক্লেয়ার করলো যে বাংলাদেশে গরু রপ্তানি করবে না। তা আমরা তো ঈদে তো গরু দরকার হয়, তখন এই বাঙালি মানে এত হুজুক প্রিয় জাতি, আমরা হুইমজিক্যাল নেশন, বলতে ঠিক আছে আমরা নিজেদের গরু নিজে উৎপাদন করব। 15, 16, 17, 18 মধ্যে বাংলাদেশ গরুতে সাফিসিয়েন্ট হয়ে গেল, আর একটা গরু আর ভারত থেকে আসে নাই। এভাবে আপনার জেদ ধরতে হবে, আপনাকে জেদ ধরতে, আমি আমার নিরাপত্তা নিজে তৈরি করব, আমার ডিফেন্স ইন্ডাস্ট্রি আমি তৈরি করব। এই জন্য রিসার্চ কি, আপনার প্রস্তুতি কি, কোনো কিছু কিন্তু নাই। সুতরাং এই বিষয়গুলিকে সিরিয়াসলি চিন্তা করে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হবে। রুশ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, পশ্চিমবঙ্গে যে ক্ষমতার পালাবদল হলো, বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি খালি ওর কথার একটাই সাপ্লিমেন্ট করে নিই, সেটা হচ্ছে যে
আপনার নিজে তো আমরা যে ছোট দেশ বা আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা তাতে নিজেরাই সব কিছু করতে পারবো না। এটাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে আমাদেরকে করতে হবে কি কোনো বড় শক্তির সাথে যেতে হবে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মুসলিম বিশ্ব, এদের সাথে আমাদেরকে সামরিক সহযোগিতা দরকার পড়লে সামরিক সরাসরি চুক্তি করতে হবে, যাতে আমরা এই ডেটারেন্সটা ক্রিয়েট করতে পারি, যেটা ব্রিগেডিয়ার শামীম বলল। আচ্ছা, এখন আসেন এই যে পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা, অনেকেই বলে যে না এটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়ে, বিষয়টা এড়িয়ে যান। তারপরে বলেন যে না আমরা কেন্দ্রীয় সরকারের সাথে নেগোশিয়েট করব বিভিন্ন বিষয়ে, আমাদের পশ্চিমবঙ্গের দরকার নেই। আচ্ছা, সীমান্তটা আপনি কোন ভারতের কোন রাষ্ট্র মানে প্রদেশের সাথে? পশ্চিমবঙ্গের সাথে তো আমাদের বেশিরভাগ সীমানা। আচ্ছা, এখন পশ্চিমবঙ্গের সাথে বেশিরভাগ সীমানা হলে তো তাকে আপনাকে ইমিডিয়েটলি ডিল করতে হবে। সেখানে যদি এরকম একটা উগ্রপন্থী সরকার থাকে যে কথায় কথায় বলবে যে আপনার এখান থেকে এই যে বাংলাদেশিদেরকে, অবৈধ বাংলাদেশিদেরকে আপনার এখন মানে খেদিয়ে দেওয়া হবে, আপনার কাঁটাতারের বেড়ার জন্য আমি জমি দিয়ে দিচ্ছি, কুমির ছাড়া হবে, সাপ ছাড়া হবে, আপনি যদি এরকম আচরণ করেন তাহলে আমরা তো এফেক্টেড হবই। আরেকটা বড় বিষয় হচ্ছে যে ওইখানেও তো আপনার জনসংখ্যার একটা বৃহৎ অংশ হচ্ছে মুসলমান। বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, বাংলাদেশ কিন্তু ইসলামিক কান্ট্রি না, বাংলাদেশ হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি। এখন দুইটা দেশ মিলে, ওরাও বাংলা ভাষায় কথা বলে, আমরা বাংলা ভাষায় কথা বলি, দুই দেশের এই বাংলা ভাষী বা বাঙালিদের মধ্যে আপনার যে মানে আমরা ধর্মগত যে ইটা পাই তা হচ্ছে যে 55% হচ্ছে মুসলমান। তা এই বিষয়টা তো দুই পক্ষকেই তাহলে আপনাকে এফেক্ট করবে, আপনার সংস্কৃতিকে এফেক্ট করবে, আপনার রাজনীতিতে এফেক্ট করবে, আপনার বিভিন্ন বিষয় এফেক্ট করবে। এটাকে আমরা তো উড়িয়ে দিতে পারবো না। হ্যাঁ, আপনি কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করবেন, কিন্তু এই রাজ্য সরকারের এক একটা সিদ্ধান্ত এই যে মানে এরকম তো আপনাকে অনেক কিছুই হিসাব নিকেশ পাল্টে দিতে পারে, সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করতে পারে। আপনাকে আমি বলি যে যখন এর আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত, আমাদের সীমানার চারপাশে 184টা ফেন্সিডিল কারখানা তৈরি করেছিল সিস্টেমেটিক ওয়েতে ইন্ডিয়া। এবং এটা আমি রিপোর্ট করেছিলাম তখন দৈনিক যা দিনে আপনার তৈরি করেছিল, এবং সেখান থেকে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে এই মানে ফেন্সিডিলগুলো বাংলাদেশে ঢুকানো হতো, একদম পাইকার ধরে, তারপরে কেমনে সাপ্লাই চেন হবে সেভাবে, কিন্তু সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে চলতে দিত না। তাহলে এটা তো করেছে আমাদের এখানে, আমরা তো ভিকটিম হয়েছি। তার আপনি ওখান থেকে আমাদের যে এই যে কলকাতার যে আপনার ব্যবসা বাণিজ্য, আপনি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশিরা ওখানে ভিসা বন্ধ বা যে যাচ্ছে না অনেকে, আপনার কত ক্ষতি হচ্ছে তাদের। এই যে কাপড় কিনে আনতো, যে বিভিন্ন পণ্য কিনে আনতো, তারা যে ট্যুরিজমের জন্য যে সমস্ত মানে আয় করতো, সেগুলো তো ব্যাহত হয়েছে। চিকিৎসার জন্য চিকিৎসা, এগুলো সব মিলে ব্যাহত হয়েছে। এখন কথাটা হচ্ছে কিন্তু তারপরেও তো আমাদেরকে তাদের সাথে থাকতে হবে, কারণ আমরা তো সীমানা চেঞ্জ করতে পারবো না। মানে এটা বলা হয় যে আপনি সঙ্গীত পরিবর্তন করতে পারবেন কিন্তু সীমানা পরিবর্তন করতে পারবেন না, কেন এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। তাহলে তাদের সাথে আমার কোনোভাবে একটা কিছু করে চলতে হবে। তো সেই চলাটা কি মানে উগ্রবাদের জবাব উগ্রবাদ দিয়ে দিব আমরা? তা তো না, আমরা দিব সিভিলাইজড ওয়েতে। কেউ যদি আনসিভিলাইজড হয়, আমি আনসিভিলাইজড হব না। ভারত প্রমাণ করেছে যে 80 বছরের মতো গণতন্ত্র চালিয়ে তারা এরকম উগ্রবাদ, এরকম মানে অসভ্যতার মধ্যে তারা মানে প্রবেশ করছে। এবং লক্ষণীয় বিষয়, বিস্ময়কর ব্যাপার, এদেশের কোনো যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে, খুব সংস্কৃতিবান বলে দাবি করে, তারা তাদেরকে ওয়েলকাম করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে যদি কোনো একটা ইসলামিক রাজনৈতিক দল আপনার চলাফেরা করে, কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে কিন্তু তারা রুখে দাঁড়ায়, কিন্তু ওখানে কিন্তু সেটা আছে, সেটা নিয়ে কথা নাই। আপনি উগ্রবাদীদের সম্পর্কে মানে কোনো কথা, আপনি নেপালের কথা দেখেন, নেপাল হচ্ছে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, স্বীকৃত হিন্দু রাষ্ট্র। আচ্ছা, নেপালে কি উগ্রতা আছে? নেপালে কি কোনো ধর্মীয় দল ক্ষমতায় আছে? নেপালে আধুনিক যে ছেলেরা ক্ষমতায় এসছে, তারা তো নিজেদের মতো করে চলছে। আপনি পাকিস্তানের কথা ধরেন, আপনি তো কথায় কথায় কিছু হলে, মুসলমানদের কিছু হলে বলেন পাকিস্তান পাঠিয়ে দিব, তাই তো বলা হতো বা এখনো বলা হয়। আপনি পাকিস্তানে জামাত ইসলামী একটা আসন পায়নি গত নির্বাচনে। পুরো পাকিস্তানের এই যে কত কোটি, ওদের জনসংখ্যা তো আমাদের চেয়ে বেশি, তারা মাত্র ভোট পেয়েছে 13 লাখ, অনলি 13 লাখ। তো পাকিস্তানে তো লিবারেল দলগুলো ক্ষমতায় চালাচ্ছে, যারা আছে বিরোধী দলে সবাই। তো সেটা তো বড় কথা মানে করা হয় না, সেটাকে বলা হয় উগ্রবাদ। আর বাংলাদেশকেও আপনার ব্র্যাকেটেড করা হয়, বাংলাদেশের যে বাংলাদেশের একটা মেয়ে হিজাব পড়লো, এই যে গেল সব গেল। বাংলাদেশের মুসলমানরা যদি আলাদা আপনার ভাষা শৈলী ব্যবহার করে, আমাদের সংবাদ মাধ্যম আমি দেখি সেগুলো এখন পাল্টে যাচ্ছে, সেগুলো পশ্চিমবঙ্গের আসছে। এগুলো কি পরিবর্তন? প্রায় সময় শেষ, আপনি 2 মিনিটে যদি কিছু বলতে চান, সেটা হলো এই বাংলাদেশ ইন্ডিয়ার যে উগ্রবাদী একটা দল বিজেপি ক্ষমতায় এসছে এবং তারা নানা রকম হুঙ্কার দিচ্ছে, পুশব্যাক করবে মুসলমানদের ওখান থেকে, এবং 1 লাখেরও বেশি মুসলিম ভোটারকে তারা তালিকা থেকে বাদ দিয়েছে, এবং তার মধ্যে হাইকোর্টের 91 লাখ। তারপরে
আপনার হাইকোর্টের বিচারপতিও আছে তার মধ্যে যারা অবসর নিয়েছে। তো এই বিষয়গুলো কিভাবে আপনি দেখছেন যে এটা বাংলাদেশের জন্য কতখানি হুমকি? যে প্রথমত আমি এটা হুমকি বলে মনে করছি না। এখন একটা জিনিস আমি খুব অবাক হই যে এটা দুইটা স্বাধীন সার্বভৌম দেশ, কোনো বিষয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ঢাকা কখনো উচিত হবে না কলকাতার সাথে এই ব্যাপারে কথা বলা। ঢাকা কথা বলে শুধুমাত্র দিল্লির সাথে। এবং শুভেন্দু অধিকারী 2 দিনের মাথায় মন্ত্রিত্ব বন্টন না করে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একতরফা সিদ্ধান্ত। কাঁটাতারে বেড়া দেবে যেসব জায়গা আছে, অলমোস্ট 45 দিনের মধ্যে কাঁটাতারে বেড়া দেবে। 75 ভাগ বা 90 ভাগ জায়গা অলরেডি দেওয়া আছে, বাকিটা আছে 145 কিলোমিটার। এটা সে পারে না, এটা মানে স্থানীয় সরকার পাবে না। আমি তো মনে করি যে এটা ফেডারেল সিস্টেমে যেটা আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি, এটা কিন্তু রাজ্য সরকারের কাজ না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। তাহলে এখন দেখি এত কিছু জন বলা হচ্ছে, যখন আপনার 2011 সালে সম্ভবত যখন আপনার বিজেপি সরকার রাজি হলো বাংলাদেশকে তিস্তার ব্যাপারে করতে, মানে পানির হিস্সা দিতে, তখন তো পশ্চিমবঙ্গ সরকার মমতা এখন তো বিজেপি সরকার আসে, এখন দিক পানি তাহলে আমাদেরকে। দেয়ার মাস্ট বি সাম। স্বাধীনতার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কগুলি হচ্ছে কোনোটাই উইন উইন হয় নাই, উইন লুজ, অসামঞ্জস্য, উইন লুজ। আমি স্ট্রেট বলছি, উইন লুজ। এবং আমাদের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিল তারা প্রতিযোগিতা করে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে। আমি এককভাবে কোনো দলকে বলবো, স্বাধীনতার পরে যতগুলি হয়েছে আপনি দেখুন, সেই 1972 সালে ইনল্যান্ড ওয়াটার ট্রিটির জন্য 5 কোটি টাকা বাংলাদেশকে দেওয়ার কথা, 2011 সালে যখন বাংলাদেশের প্রসঙ্গ তুলল 1 টাকাও বাড়েনি। তাহলে কি 72 সালের কথাটা এখনও আপনার চালু আছে? বাংলাদেশের সাথে অভিন্ন 54টা নদী, 54টা নদীর মধ্যে মাত্র একটা নদীর চুক্তি হচ্ছে গঙ্গা চুক্তি। এই গঙ্গা চুক্তি আপনার আগামী ডিসেম্বরে রিনিউয়াল হতে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনি যদি আবার এই জিনিস রিনিউয়াল করেন, আবার জাতিকে ধোকা দেওয়া ছাড়া কোনো বিকল্প হবে না। বাকি 53টা নদী কোনো চুক্তি হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমাদের একমাত্র নদী ফেনী নদী। এই ফেনী নদী বাংলাদেশে অরিজিন হয়ে ইয়েতে গেছে, ভারতে গেছে। এইখান থেকে আমরা 1.82 কিউসেক পানি প্রত্যাহার করার জন্য ভারতকে অনুমতি দিয়েছি। তাহলে আপনি জাতীয় স্বার্থটা রাখলেন কিভাবে? আপনি আপনারা কেউ করবেন, আসবেন, ওখানে গিয়ে ভুলে যাবেন, তারপরে সে কথা বলবেন। আপনি হিসাব করে দেখেন কোন জায়গাটাতে বাংলাদেশ উইন করেছে। সুতরাং এখন গভর্নমেন্টের উচিত হবে বুঝে শুনে এই কাজগুলি করা। তিস্তার পানি হিসাবে আমি এই বর্ডারে যে কাঁটাতারের বেড়া, এটা পারে না এককভাবে কোনো স্থানীয় সরকার। এবং যদি কেউ দিতে চায় তাহলে কিন্তু বাংলাদেশের সাথে আলোচনা করেই দিতে হবে। রুশ ভাই, 1 মিনিট টাইম আছে আমাদের হাতে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে শেষ করি। উনি কি বলেছেন? আগের বাংলাদেশ আর নেই, যে বসে দেখবে ঢাকারও পরিকল্পনা রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু আগে এরকম কথা বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। তা আমরা আশা করব যে আমরা আগের বাংলাদেশ দেখতে চাই না, যে মাথা নত করবে। আমরা যদি মনে রাখি যে জেনারেল জিয়াউর রহমান যখন ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, তার সাথে কিন্তু খুব সাকসেসফুলি একটি চুক্তি করেছিলেন গঙ্গা পদ্মা নদীর পানি প্রবাহ নিয়ে। আমরা চাই যে সেরকমভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডিকটেট হোক বা চলুক, এবং এটা করতে গেলে আমাদেরকে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। এখন জনগণের সমর্থন আছে, একটা সমর্থিত একটা সরকার আছে, সুতরাং আভ্যন্তরীণ বিষয়টা আছে। আপনাকে এখন কি করতে হবে? অন্যান্য বড় দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আপনার সক্ষমতাটা তৈরি করতে হবে। ভারতের সাথে যদি আপনি নেগোসিয়েশন করতে চান ছোট দেশ হিসাবে, এটা আপনাকে দ্রুত করতে হবে। সেটা চীন হোক, আমেরিকা হোক, মুসলিম দেশ হোক, যার সাথে হোক তার সাথে যেতে হবে। ধন্যবাদ আবু রুশদ এবং শামীম কুমার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।